আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বৈষম্য। আজকে তার তৃতীয় পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই হিসাবের বৈষম্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি হচ্ছে জাবেদা। তোমরা সবাই জানো যে হিসাবের বৈষম্য যে অধ্যায়টি আছে তার ভিতরে চারটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই বিষয়গুলো হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, যেটা আমি তার আগের পর্বে আলোচনা করছি। নাম্বার 2 জাবেদা, যেটা আজকে আলোচনা করব। নাম্বার 3 খতিয়ান এবং নাম্বার 4 নগদান বই। তো চারটা বিষয় মিলেই তোমাদের এই দ্বিতীয় অধ্যায়টি প্রস্তুত করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে দুটি সৃজনশীল ইনশাল্লাহ থাকবে তোমাদের পরীক্ষায়। তো আজকের এই পর্বে আমি জাবেদার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আছে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই জাবেদার যে অধ্যায় মানে বিষয়টি, এই জাবেদার বিষয় থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা নিয়েও আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে জানতে হবে জাবেদা কাকে বলে এবং জাবেদা বিষয়টা কি। প্রিয় শিক্ষার্থীরা, হিসাব চক্রের ধাপ কিন্তু কয়টি? 10টি। এই 10টি ধাপের মধ্যে জাবেদা হচ্ছে হিসাব চক্রের দ্বিতীয় ধাপ। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। জাবেদাকে বলা হয় কি? হিসাবের প্রাথমিক বই। এই জাবেদার শব্দটি প্রাচীন ফরাসি শব্দ জার শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এখন আসো, এই জার শব্দের অর্থ কি? জার শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস। এটার মানে আসলে কি? দিন বা দিবস। প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রতিদিনে যে লেনদেনগুলো সংঘটিত হয় ওই লেনদেনগুলোকে তারিখের ক্রম অনুসারে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে যে বইতে আমরা লিপিবদ্ধ করব ওই বইটার নামই হলো কি? জাবেদা। কি কঠিন মনে হইতেছে? আসলে কঠিন না, বুঝতে হবে। আমি আবারও বলি, প্রতিটি প্রতিষ্ঠানে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে দৈনন্দিন যে লেনদেনগুলো সংঘটিত হয়, দৈনন্দিন বলতে বুঝাইছে প্রতিদিনে যে লেনদেনগুলো সংঘটিত হবে ওই লেনদেনগুলোকে তারিখের ক্রম অনুসারে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে আমরা যেই বইটি লিপিবদ্ধ করব ওই বইটার নামই হলো কি? জাবেদা। এবার আসো, জাবেদা কয় প্রকার? জাবেদা হচ্ছে 2 প্রকার। দেখো, আমি বোর্ডে লিখে রাখছি জাবেদা 2 প্রকার। 1 বিশেষ জাবেদা, 2 প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, এই বিশেষ জাবেদা আবার 5টি। বিশেষ জাবেদা কয়টি? 5টি। দেখো, আমি এই জায়গায় লিখে রাখছি। এখন এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা বিশেষ জাবেদাগুলো করব বা পরীক্ষায় বিশেষ জাবেদা আসবে তখন একটা জিনিস মাথায় রাখবা যে বিশেষ জাবেদার ভিতরে সব ধরনের এন্ট্রিগুলো আসবে না। আমি আবারও বলি, যখন আমরা বিশেষ জাবেদা প্রস্তুত করব তখন প্রশ্নে যেই এন্ট্রিগুলো থাকবে সবগুলো এন্ট্রি একটা বিশেষ জাবেদার ভিতরে আসবে না। এখন আসো, প্রথম যে বিশেষ জাবেদাটা সেটা হচ্ছে ক্রয় জাবেদা। যখন আমি ক্রয় জাবেদা প্রস্তুত করব তখন মনে রাখতে হবে ক্রয় জাবেদার ভিতরে সব ধরনের এন্ট্রি কিন্তু আসবে না। তাহলে কোন এন্ট্রিগুলো আসবে? বাকিতে অথবা দ্বারে যদি আমি পণ্য ক্রয় করি তাহলে ওই এন্ট্রিগুলো ক্রয় জাবেদার ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। এখন অনেক শিক্ষার্থীরাই বলতে পারো যে নগদে পণ্য ক্রয় করলে কেন আসবে না? প্রিয় শিক্ষার্থীরা, নগদে পণ্য ক্রয় করলে এটা অন্য বিশেষ জাবেদায় যাবে, কিন্তু বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় জাবেদায় লিখতে হবে। তুমি যদি বাকিতে সম্পদ ক্রয় করো তাহলে সেটা কিন্তু আসবে না। এখন প্রশ্ন করতে পারো যে সম্পদ বাকিতে ক্রয় করলে কেন আসবে না? প্রিয় শিক্ষার্থীরা, সম্পদের সাথে ক্রয় এবং বিক্রয় কথাটি উল্লেখ থাকলে আমরা ক্রয় বিক্রয় নামে লিখি না, সম্পদ নামে লিখি।
যার কারণে সম্পদকে ক্রয় ধরা যাবে না, এটা ক্রয় জাবেদায় আসবে না। এরপরে আসো বিক্রয় জাবেদা, এটাও একটা বিশেষ জাবেদা। তো এই বিক্রয় জাবেদা যখন আমরা প্রস্তুত করব তখন এই বিক্রয় জাবেদার ভিতরে সব ধরনের এন্ট্রি আসবে না। তাহলে কোনগুলো আসবে? এটা তোমরা বুঝতেই পারছো যে বাকিতে পণ্য ক্রয় করলে যদি ক্রয় জাবেদায় আসে, তাহলে বাকিতে যখন আমরা পণ্য বিক্রয় করব তাহলে অবশ্যই বিক্রয় জাবেদায় আসবে। প্রিয় শিক্ষার্থীরা, নগদে বিক্রয় করলে আসবেও না, বা নগদের সম্পদ বিক্রয় করলে সেটাও আসবে না। একমাত্র আসবে বাকিতে পণ্য বিক্রয় করলে ওই এন্ট্রিগুলো নিয়ে আমরা বিক্রয় জাবেদা কি করব? প্রস্তুত করব। তারপরে আসো ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদায় কোন এন্ট্রিগুলো আসবে? এটাও একটা বিশেষ জাবেদা, সব ধরনের এন্ট্রি আসবে না। ক্রয় করার পর যখন ফেরত দিব আমরা, আমি পণ্য ক্রয় করছি, ক্রয় করার পর যখন আমি পণ্যটা ফেরত দিব ওই এন্ট্রিগুলো আমি ক্রয় ফেরত জাবেদায় লিখব। দেখো আমি এই জায়গায় লিখে রাখছি, ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ক্রয় ফেরত জাবেদায় লিখতে হবে। এই ক্রয় ফেরত জাবেদার আরেকটা নাম হচ্ছে বহি ফেরত জাবেদা, তোমরা মাথায় রাখবা। এখন এই ক্রয় ফেরত জাবেদা দিয়ে আমরা কিন্তু ডেবিট নোট প্রস্তুত করি। আমি আবারও বলি, ক্রয় ফেরতের এন্ট্রিগুলো দিয়ে আমরা কি নোট প্রস্তুত করি? ডেবিট নোট প্রস্তুত করি। যেই এন্ট্রিটার সাথে ডেবিট নোট লেখা থাকবে ওই এন্ট্রিটাই হচ্ছে ক্রয় ফেরতের এন্ট্রি। আমরা পণ্য ক্রয় করছিলাম, কোনো ত্রুটি থাকার কারণে যখন ওই পণ্যটা ফেরত দিয়ে দেই ওইটাই আমরা ক্রয় ফেরত জাবেদায় লিখি। আর এই এন্ট্রিগুলো দিয়ে আমরা একটা দলিল প্রস্তুত করি, ওই দলিলটার নামই হচ্ছে ডেবিট নোট। তারপরে দেখো বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদার ভিতরে কোন এন্ট্রিগুলো আসবে? বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে, মনে রাখবা ক্রয় করলে ফেরত দেই, আর যেহেতু আমি মানুষের কাছে বিক্রয় করি তাহলে তারা আমাকে ফেরত দিবে। এখন আমি যদি কোনো ব্যক্তির কাছে পণ্য বিক্রয় করি, ওই ব্যক্তিগুলো যদি আমাকে পণ্য ফেরত দিয়ে দেয় তাহলে ওইটাই হচ্ছে বিক্রয় ফেরত। তো বিক্রয় ফেরতের এন্ট্রিগুলো আমরা বিক্রয় ফেরত জাবেদায় লিখব। আর এই বিক্রয় ফেরতের এন্ট্রিগুলো দ্বারা আমরা ক্রেডিট নোট প্রস্তুত করি। কেন? কারণ যখন আমি পণ্য বিক্রয় করব তখন আমাকে পণ্যটা সে ফেরত দিয়ে দিবে, আর এটার জন্য আমি যে দলিলটা প্রস্তুত করি ওই দলিলটার নাম ক্রেডিট নোট। তো মনে রাখতে হবে, কোনো এন্ট্রির সাথে যদি ক্রেডিট নোট লেখা থাকে তাহলে তুমি ধরে নিবা ওইটাই হচ্ছে বিক্রয় ফেরতের এন্ট্রি। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আছে নগদ প্রাপ্তি জাবেদা। খুব সহজ, সবচেয়ে বেশি আসবে নগদ প্রাপ্তি জাবেদা। 2021 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য নগদ প্রাপ্তি জাবেদাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই নগদ প্রাপ্তি জাবেদাটা আমরা যখন করব তখন কোন এন্ট্রিগুলো আনব? নগদে অথবা চেকে, এই দুইটার মাধ্যমে যখন আমার কাছে টাকা আসবে ওই এন্ট্রিগুলো আমি নগদ প্রাপ্তি জাবেদায় লিখব। আমি আবারও বলি, আমার কাছে যদি নগদে আসে তাহলেও লিখব, যদি চেকের মাধ্যমে আসে তাহলেও লিখব। তো অনেক শিক্ষার্থীরা চেকের মাধ্যমে যদি আমার কাছে টাকা আসে তাহলে সেটা লিখতে চায় না। মনে করো আমি দেনাদারের নিকট থেকে চেক পাইছি, এই এন্ট্রিটাও কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। এজন্য আমি লিখছি নগদ বা চেক আসলে নগদ প্রাপ্তি জাবেদায় লিখতে হবে। তোমার কাছে নগদে আসুক অথবা চেকে আসুক, তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় তোমাকে লিখতে হবে। এবার আসো, আছে নগদ প্রদান জাবেদা। এটাও তোমাদের পরীক্ষা আসতে পারে, হয় প্রাপ্তি আসবে না হয় প্রদান আসবে, আর না হয় দুইটাই আসবে। তো নগদ প্রদান জাবেদায় কোন এন্ট্রিগুলো আমরা লিপিবদ্ধ করব? নগদে বা চেকে যদি আমার কাছ থেকে টাকা চলে যায়, আমি আবারও বলি, নগদে বা চেকে যদি আমার কাছ থেকে টাকা চলে যায় বা আমরা যদি দিয়ে দেই তাহলে ওই এন্ট্রিগুলোই আমি নগদ প্রদান জাবেদায় কি করব? লিপিবদ্ধ করব। এখন আসো এই জায়গায় আরেকটা কথা আমি বলে দিই, প্রিয় শিক্ষার্থীরা, আমার ছিল যদি আমি পাই তাহলে সেটা কিন্তু আসবে না। এটা আবার কি? যেমন আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করছি, অনেক শিক্ষার্থীরা এই ভুলটা করতে পারো। আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করছি ব্যবসায়ের জন্য, আচ্ছা দেখো তো এটা কি আমার জন্য প্রাপ্তি হয়? অনেক শিক্ষার্থীরা এটা প্রাপ্তির ঘরে বসায়, কিন্তু না প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু প্রাপ্তির ঘরে বসবে না। আমার টাকা ব্যাংকে ছিল, আমি এটা নগদে নিয়ে আসছি, তাহলে এটা কি আমার জন্য প্রাপ্তি হবে? না। প্রাপ্তি কোনটা? যেটা আমার ছিল না, আমি অন্যের নিকট থেকে পাইছি, তাহলে ওইটা প্রাপ্তি, ওইটা প্রাপ্তি জাবেদায় বসবে। আর আমি যদি
নগদ টাকা ব্যাংকে জমা দেয় তাহলে এটা কি নগদ প্রদান জাবেদায় বসবে? অনেক শিক্ষার্থীরা বলবে জি অবশ্যই বসবে। কেন? নগদ টাকা চলে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসার নগদ টাকা ব্যাংকে জমা দিছি, আমি কি টাকাটা ফালাই দিছি? অন্য কাউকে দিয়ে দিছি? না, ব্যবসার টাকা আমি ব্যাংকে জমা রাখছি। তাহলে এই এন্ট্রিটাও নগদ প্রদান জাবেদায় কিন্তু বসবে না। নগদ প্রদান জাবেদায় বসবে ওইটাই যেই টাকা আমি দিয়ে দিব ওইটা আর আমার কাছে কি করবে না, ফিরে আসবে না। এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। এই যে 6টা বিশেষ জাবেদার কথা আমি বললাম, এই 6টা বিশেষ জাবেদা থেকে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এই 4টা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এবং আসবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে হচ্ছে প্রকৃত জাবেদা। দেখো এই জায়গায় লিখছি প্রকৃত জাবেদা 5টি। কি কি? 1 প্রারম্ভিক জাবেদা, 2 সমাপনী জাবেদা, 3 সমন্বয় জাবেদা, 4 সংশোধনী জাবেদা, 5 সাধারণ জাবেদা। এই প্রকৃত জাবেদাগুলো থেকে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে সাধারণ জাবেদা, যার গড় সংখ্যা 5টি, যেটা আমরা সবসময় নর্মালি করি। অনেক অঙ্কের সাথে এই সাধারণ জাবেদাগুলো জড়িত। তো সাধারণ জাবেদার গড় কয়টা? তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। মাঝে মধ্যে এই নৈর্ভিত্তিকটা চলে আসতে পারে যে সাধারণ জাবেদার গড় কয়টি। অনেক শিক্ষার্থীরাই সঠিকভাবে অ্যান্সার দিতে পারে না। তারা মনে করে এত সহজ কোশ্চেন আসবে কি, যে আসতে পারে। তো গড় কয়টি? 5টি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যদি তুমি এই খতিয়ান পৃষ্ঠার গড়টা না দাও তাহলে এটা থাকবে ডেবিট ক্রেডিট। আর যদি এই খতিয়ান পৃষ্ঠার গড়টা দাও তাহলে এটা হয়ে যায় জাবেদা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, ডেবিট ক্রেডিট পারলে জাবেদা পারা যায়। আর যদি তুমি এই জাবেদা পারো তাহলে অবশ্যই তুমি খতিয়ান পারবে। এই জিনিসগুলো একটা আরেকটার সাথে খুবই সম্পর্কযুক্ত। এই জন্য আমাদেরকে কি করতে হবে জানো? ধারাবাহিক হতে হবে। হিসাব বিজ্ঞান মানে হচ্ছে একটা ধারাবাহিক বিষয়। যদি কোনো শিক্ষার্থী এই জায়গায় এই ধারাবাহিকতা মিস করে তাহলে সে হিসাব বিজ্ঞানে পারদর্শী হতে পারবে না এবং হিসাব বিজ্ঞানে A+ তুলতে পারবে না। তো এই জন্য গাধার মতন পরিশ্রম না করে ঘোড়ার মতন পরিশ্রম করতে হবে তোমাকে। তাহলে অল্প সময়ের ভিতরে তুমি হিসাব বিজ্ঞানে A+ অর্জন করতে পারবে। এর জন্য আবারও বলি কি করতে হবে? ধারাবাহিকতা হতে হবে। একটার সাথে আরেকটা যে সম্পর্ক, এই জন্য পিছনেরটা না জেনে সামনের দিকে কখনো অগ্রসর হবে না তোমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল জাবেদা নিয়ে আজকে আলোচনা করার মতন বিষয়। তো আমি আগামী পর্বে কি করব, ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব। কারণ ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা সবচেয়ে বেশি আসে। তো বহুগড়া ক্রয় জাবেদাটা পরীক্ষায় আসে না, আমরা বহুগড়া ক্রয় জাবেদা শিখবো না, দরকার নাই তোমাদের, এটা পরীক্ষায় আসবে না, আমি নিশ্চিত করে বলতে পারি। কারণ এই জায়গায় বহুগড়া ক্রয় জাবেদা বোর্ডে তেমন বেশি একটা বলে না। এর জন্য আমরা নর্মালি যে ক্রয় জাবেদাটা 9ম এবং 10ম শ্রেণীতে শিখছি সেটাই আমরা শিখব। তো এর জন্য কি করতে হবে? অপেক্ষায় থাকতে হবে। ইনশাল্লাহ আগামী পর্বে আমি ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম তার মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করো নাই, যদি প্রয়োজন মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।